এখন আবার কে এলো কে জানে? কে যে এত সকালবেলা ডোরবেল বাজাচ্ছে? আরে বলিস, আরে আসছি বাবা আসছি বলে রাগে গজগজ করতে করতে রান্নাঘর থেকে সকালে ব্রেকফাস্টগুলো ডাইনিং টেবিলে রাখছিলেন মিনতি বেগম। তখনই দেখলেন আনোয়ার সাহেব এদিকেই আসছেন। এই যে আদরের দুলালির পাপা, আপনার মেয়ে কি উঠেছে? বললেন মিনতি বেগম। সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে নামতে নামতে আনোয়ার হোসেন বললেন, আহা গিন্নি, তুমি এত সকাল সকাল এত রাগারাগি করছো কেন? একটু পরেই তো বলবে তোমার মাথা ব্যথা করছে, তোমার প্রেশারও বেড়ে হাই হয়ে যাবে। তুমি একটু শান্ত হয়ে দুদণ্ড বসো তো চুপচাপ। আর মামুনি হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠেও গেছে আর ফ্রেশ হতে গেছে। তুমি এত চিন্তা করো না তো। বলছিল তো পাপা, কেন তাড়াতাড়ি ডাকলে না? কলেজে নাকি ইম্পর্টেন্ট ক্লাস আছে। হ্যাঁ, তোমাদের জ্বালায় কি আমরা দুদন্ত বসার ব্যবস্থা আছে? কোথায় একটু বড় হয়েছে মায়ের হাতে হাতে হেল্প করবে, তার কোনো বালাই নেই, পরে পরে ঘুমাচ্ছে। যখন বিয়ে দেব তখন শ্বশুর বাড়ি গিয়ে তো এরকম করলে পরে নিজেদের কথা শুনতে হবে। মা হয়ে আমরা মেয়েকে কোনো কাজ শেখাইনি, কোনো শিক্ষা দীক্ষা দেইনি। তখন বুঝবে আজকে আমি যা বলছি তা একটাও ভুল নেই। আর ও তো প্রত্যেক দিন এরকম বলে যে কেন ডাকলে না, কেন ডাকলে না, অথচ কানের সামনে অ্যালার্ম যদি বেজে বেজে বন্ধ হয়ে যায় তবুও ওর ঘুম ভাঙে না। প্রত্যেক দিন রুমে গিয়ে ধাক্কা দিয়ে দিয়ে ডেকে তুলতে হয়, তবে মহারানীর ঘুম ভাঙে। আর এইদিকে তোমার ছেলেকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দিব্যি সে পড়াশোনা করছে। বলি ও তো ওর ছোট, তবুও তাকে এত চেঁচামেচি করে তুলতে হয় না, আর না পড়াশোনার জন্য বলতে হয়। বলতে গেলে মেইন ডোর খুলতে চলে গেলেন মিনতি বেগম। তুমি কি বলতে চাইছো গিন্নি? আমার মেয়ে পড়াশোনা করে না? প্রত্যেকবার যে ভালো রেজাল্ট নিয়ে আসে, জিপিএ 5 নিয়ে আসে, তখন তো বলো এটা আমার মেয়ে। আর যখনই পান থেকে চুন খসলেই মেয়ে আমার হয়ে যায়। আর তুমি তো জানো, যেদিন ওর কেক সব বন্ধ থাকে সেদিন ও একটু লেট করেই ওঠে। আর না হলে ওর শখের সব যেদিন খুলে সেদিন তো ও নিজেই তাড়াতাড়ি উঠে যায়। মেয়েটা যে পড়াশোনা ভালো মতো চালিয়ে নিজের সব পূরণ করছে, এ আর কম কি? আর যারা আমার মামুনিকে তাদের বাড়ির জন্য নিয়ে যাবে, দেখে জেনে শুনেই নিয়ে যাবে। না হলে কখনো আমি আমার মেয়েকে দেব না। আর না কখনো আমার মেয়ের উপর নিজের মর্জি চাপিয়ে দেব। ওর যখন যাকে ভালো লাগবে ও তখন বিয়ে করবে, আমার তাতে কোনো আপত্তি নেই। আর এখনই বা বিয়ের কথা উঠছে কেন? যখন হবে তখন দেখা যাবে। যদি আমার মেয়ের কোনো পছন্দ থাকে অবশ্যই আমি রাজি থাকব, কখনো কোনো বাধা হয়ে দাঁড়াবো না। কারণ সব সময় আমি আমার মেয়ের চাহিদা, স্বপ্ন সব কিছুতেই মর্যাদা দিতে চেষ্টা করছি, ও করব। বলতে বলতে চায়ের কাপটা তুলে পেপার পড়ায় মনোযোগ দিলেন। আরে বাবা, খুলছি তো, দাঁড়াও। বাইরে কি তুফান নাকি সুনামি এসেছে, যার জন্য ধৈর্য ধরতে পারছে না? আর হাতের কাজটা করব তবে না আসবো? বলতে বলতে মিনতি বেগম দরজা খুলে দিলেন। আরে অরুণা মা যে, এতদিন পর এই আন্টির কথা মনে পড়লো। মেয়েটাকে যে কবে থেকে বলছিলাম অরুণা মাকে বাড়িতে আসতে, বলতে পারিস না? কতদিন হয় আমাদের বাড়িতে আসে না। বাড়ির সবাই ভালো আছে তো মা? আরে আন্টি, আমাকে আগে ভিতরে তো আসতে দাও। এত এত প্রশ্নের উত্তর কি আমি গেটের সামনে দাঁড়িয়ে দেব, নাকি বাড়ির ভিতরে আমাকে নিয়ে বসতে দেবে? আরে আসো আসো মা, ভিতরে আসো। আমিও যে কি তোমাকে ভিতরে আসতে না বলে দরজা খুলেই প্রশ্ন ঝুড়ি আমিও যে কি তোমাকে ভিতরে আসতে না বলে দরজা খুলেই প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে গেছি। একদমই মাথা থেকে বেরিয়ে গেছে। আসলে অনেক দিন পর তোমাকে দেখলাম তো, তার জন্য বাড়ির খোঁজ খবর নিচ্ছিলাম। না না আন্টি, ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। মায়েরা তো এরকমেরই হয়, সন্তানদের চিন্তায় অস্থির হয়ে থাকে সব সময়। আমি কিছু মনে করিনি বলেই দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরলো। আর বাড়ির সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তাই তো তোমাদের বাড়িতে এসেছি তোমাদের দেখতে। ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য কফি নিয়ে আসি।
তারপরে বসে জমিয়ে আড্ডা দিব। না না আন্টি, কফি করতে হবে না, আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। আজকে কলেজে অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে বলেই ড্রাইভারকে আঙ্কেলকে বাইরে ওয়েট করতে বলে এসেছি। তাই জমি আড্ডাটা অন্য দিন দেব, তুমি চিন্তা করো না। তার আগে বলো, সাতচন্নিটা ঘুম থেকে উঠেছে নাকি এখনও আমাকেই তুলতে হবে? তখন ফোন করেছিলাম, মনে হলো ঘুমের ঘরে ফোন রিসিভ করে কথা বলছিল। না না অরুণা মা, তোমার সাতচন্নি বান্ধবী ঘুম থেকে উঠে গেছে, হয়তো এতক্ষণে ফ্রেশ হয়েও গেছে। এবার হয়তো নিচে নেমে আসার পালা, বললেন আনোয়ার হোসেন। এদিকে কর্নারের এক সোফাতে আগে থেকেই আনোয়ার হোসেন বসেছিলেন। অরুণা তো বুঝতে পারেনি। সরি সরি আঙ্কেল, আমি আপনাকে দেখিনি বলে লজ্জাটা মাথাটা নিচে করে নিল। কেমন আছেন আঙ্কেল? শরীর ঠিক আছে তো? আজকে কি অফিস ছুটি? আমি ভাবলাম আপনি অফিসে চলে গেছেন, তার জন্য অতটা খেয়াল করিনি। একদমই কথাগুলো বলে তারা সুরাতেই অরুণা জিভ কাটল, কারণ তারই সামনে তারই মেয়েকে সাতচন্নি বলে ডেকেছে যে। না না মা, ঠিক আছে, এত ঘাবড়ানোর কোনো কারণ নেই। তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে যেমন খুশি তেমন নামে ডাকতে পারো, এতে কোনো হেজিটিভ ফিল করার প্রয়োজন নেই। আমি তো তোমার বাবার মতোই, কিছু মনে করিনি। মেয়েরা কোনো ভুল করলে বাবাদেরকে কি অত মনে নিতে হাসে? আর তুমি তো আমার মেয়েরই মতো। মেয়ের মতো কি, তুমি আমার মেয়ে, আর এক মেয়ে। আমার পেখমের থেকে কম কিছু নও। যাও তুমি উপরে যাও মা, গিয়ে দেখো তোমার সাতচন্নির বান্ধবী কি করছে। বলেই আনোয়ার হোসেন উপভোগ করে হেসে দিলেন। তারপর পেপারের পাতায় মনোযোগ দিলেন। এতক্ষণে ওনার পাশে থাকা কাপটা গরম ধোয়া ওঠা চাটা ঠান্ডা হওয়া জোগাড়। ঠান্ডা চা খাওয়ার থেকে একবারে ব্রেকফাস্টের যাওয়াটাই উনি শ্রেয় মনে করলেন। এদিকে অরুণা লজ্জায় মাথা নিচু করেই হেঁটে সিঁড়ি রেলিং ধরে উপরে পেখমের রুমের দিকে চলে গেল। এই দেখো তুমি আবার পেপার পড়তে বসলে কেন? যাও গিয়ে রেডি হয়ে আসো, তোমারও তো অফিস বেরোতে হবে। এখন কি তোমার দেরি হচ্ছে না? অথচ আমি যদি ব্রেকফাস্ট রেডি না করতাম তখনই চিল্লে পুরো বাড়ি মাথায় তুলে দিতে যে দেরি হচ্ছে, যাচ্ছে, অফিস যাবে কখন। আমার জন্য নাকি তোমার প্রত্যেক দিন দেরি হয়ে যায়, অথচ এখন দেখো বসে বসে দিব্যি পেপার পড়ছে। এখন আর দেরি হচ্ছে না। বাপ মেয়ে সবই এক হয়েছে। মাঝখান থেকে ছেলেটা যা একটু চুপচাপ থাকে, দুষ্টুমিটা কম করে, না হলে প্রতিদিন হয়তো আমি পাবনা পাগল করে থাকতাম তোমাদের জ্বালায়। আহা গিন্নি, এত রাগ করছো কেন? সকাল সকাল যাচ্ছি তো, আর আজকে অফিসে কোনো ইম্পর্টেন্ট মিটিং নেই, তাই একটু দেরি করে গেলে কোনো অসুবিধা নেই। ভেবেছিলাম যাওয়ার সময় মামুনিদের ড্রপ করে দিয়ে তারপর যাব, তাই একটু দেরি করেই যাচ্ছিলাম। কিন্তু এখন তো অরুণা মা এসে গেছে আর মামুনি তো তার সাথেই চলে যাবে, তাই আমি যাই, রেডি হয়ে অফিসে চলে যাই। তুমি শিগগিরই ব্রেকফাস্টটা রেডি করো, আমি আসছি বলে আনোয়ার হোসেন হেঁটে রুমের দিকে অগ্রসর হলেন। বাট মামা, আই এম ইন লাভ। হোয়াট ইজ ক্রিমিনাল অ্যান্ড দিস টাইপ অফ লাভ ইজ রিটেশন ইট ফ্রাইসেসি। মামা প্লিজ ডোন্ট ক্রাই, আই উইল বি অল রাইট। এল রিসন এস্টেট, আই জাস্ট ক্যান এডেনি, আই লাভ দ্য গাইস। ওয়াশরুম থেকে একের পর এক গানের রিলিক্স ভেসে আসছে। গানটা আর কেউ না, আমাদের পেখম মহারানী গাইছে। কারণ তার ধারণা তার জীবনে কোনো দিন কোনো হিরো এন্ট্রি হবে না, তার ডিস্টার্নিটে ভিলেন। কারণ তিনি যে উপন্যাস প্রেমী, তাই উপন্যাসের মতো নিজের দুনিয়াতে ভিলেন চরিত্র নামক রোগে আক্রান্ত। কিন্তু সে কি জানতো সত্যি সত্যি তার গন্তব্য ভিলেনেই আটকে যাবে? যদি জানতো তাহলে কখনোই উপন্যাসের ভিলেন চরিত্রের প্রেমে হাবুডুবু খেত না। তোর কি হয়েছে? দয়া করে তোর গানটা বন্ধ কর, আর প্লিজ অনুরোধ করছি বাইরে বেরিয়ে আয়, ক্লাসের যে টাইম হয়ে যাচ্ছে। তোর কি সেই চিন্তা নেই একটু? সেই কখন থেকে গলা ফেরে গান গেয়ে যাচ্ছিস। ইম্পর্টেন্ট ক্লাসটা কি তোর বাথরুমে করবি তুই আজকে? তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি, তুই ওখানে ওয়াশরুমে ক্লাস কর বলে অরুণা আরাম করে বেড়ে বসলো। তার কিছুক্ষণ পরে খট করে ওয়াশরুমে দরজা খোলার শব্দ হলো। গায়ে বাথটব পরে টাওয়াল দিয়ে লম্বা চুলগুলো পেঁচিয়ে এগিয়ে আসলো ড্রেসিং টেবিলের সামনে। আয়নায় নিজের প্রতিবিম্বিতে কিছুক্ষণ নজর বুলে লম্বা চুলগুলো ঝেড়ে মুছে নিতে লাগলো। তারপর হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো ভালো করে শুকিয়ে লম্বা একটা বেনি করে নিল আর নিচের দিকে সামান্য কিছু চুল ছেড়ে দিল। সামনের দিকে দেওয়ার কারণে বেনি ছেড়ে উন্মুক্ত হয়ে বেরিয়ে এলোমেলো কিছু কেশগুচ্ছ, যেন তারা ওনার জন্য আপনা আপনি নিজেদের মুক্ত ও স্বাধীন করে দিয়েছে।
কারোর কোনো বাধাই মানছে না। তারপর ওয়ার্ড্রব থেকে হালকা ডার্ক ব্লু কালারের লুজ জিন্স প্যান্ট সাথে পার্পেল কালারের টপস ও স্কার্ফ পরে রেডি হয়ে দুধে আলতা গায়ে যেন পার্পেল কালারটাও আর ঝলমল আকর্ষণীয় ফুটে উঠল। মুখে হালকা সানস্ক্রিন ও লাল গোলাপি কম্বিনেশনের লাভ শেপ দিয়ে ঠোঁট দুটো হালকা করে লিপ বাম ঘষে নিল, যা রোদের কিরণ পরে আরও গ্লাসি লাগছিল। হরিণ টানা দুশো নীল মিশ্রণে চোখে যখন হালকা করে কাজল টানে, তখন যেন পুরো চেহারাটা ঝলমল করে উঠল, আলাদাই দ্যুতি ছড়িয়ে পড়ল। সেই চোখ চোখ পড়ল যে কেউ থমকে দাঁড়াবে। একবার হলেও তার ওই চোখের গভীরে নজর মিশাতে গিয়ে প্রেমে পড়তে বাধ্য হবে। হালকা লাল গোলাপি নাক আর হালকা গালগুলো বাইরে বেরোলো রোদে ও গরমের তাপে, আর যখন লাল হয়ে ওঠে তখন দেখে মনে হয় ওর চেহারায় কেউ যেন লাল আবির মাখিয়ে রাঙিয়ে দিয়েছে। আলাদা করে আর ব্লাশ ইউজ করতে হয় না, এতটাই কিউট লাগে যে ঠিক যেন পুতুল। আর ডান দিকে ঠোঁট উপরে কালো তিলটা যেন সৌন্দর্যের নজর টিকা, যাতে কেউ নজর না লাগায়। তাই আল্লাহ তাআলা ওর জন্মের সময় ঠোঁটের উপর তার আশীর্বাদ স্বরূপ বিউটি স্পট দিয়ে দিয়েছেন। হয়তো ওকে দেখে সামনে থাকা আয়নাটাও মনে হয় ওকে হিংসে করে বলল, কেন মেয়ে তোকে এত সুন্দর হতে হবে কেন? এদিকে এতক্ষণ ধরে যে একজন এত ধৈর্য নিয়ে ওর জন্য বসে আছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। সে তো রেডি হতে ব্যস্ত। চলবে।